৩রা জানুয়ারি ২০২৬। এই তারিখটা না পশ্চিম গোলার্ধের ইতিহাসে বোধহয় গেঁথে থাকবে। সেদিন বিশ্ব এমন এক ঘটনা দেখল যা আন্তর্জাতিক সম্পর্কের সব নিয়মকানুন যেন নতুন করে লিখে দিল। ভাবা যায়, একটা সার্বভৌম দেশের ক্ষমতাসীন রাষ্ট্রপতিকে তার নিজের দেশ থেকেই অপহরণ করে নিয়ে যাওয়া হলো। চলুন আজ আমরা জেনে নিই ঠিক কিভাবে এটা ঘটল আর এর আসল অর্থটাই বাকি। এটা কিন্তু শুধু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ছিল না, না, এটা ছিল তার চেয়ে অনেক বেশি কিছু। বলতে পারেন একটা ভূমিকম্পের মতো ঘোষণা। একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে অপহরণ করা হয়েছে, আর এই এক পদক্ষেপের মাধ্যমে ল্যাটিন আমেরিকায় মার্কিন নীতির এক সাহসী, এমনকি বলা যায় আগ্রাসী নতুন যুগের সূচনা হল। কয়েক দশকের কূটনৈতিক প্রথা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তো এই যে এত দুঃসাহসিক একটা অভিযান, এর একটা কোড নেমও ছিল, অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। কিন্তু প্রশ্নটা হলো, এই ধরনের একটা মিশন এটা কিভাবে সম্ভব হলো? চলুন একটু পেছন ফিরে দেখি কোন কোন ঘটনা এই ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছিল। দেখুন, এটা কিন্তু হুট করে নেয়া কোনো সিদ্ধান্ত ছিল না, একদমই না। প্রায় ৬ মাস ধরে এর নিখুঁত পরিকল্পনা করা হয়েছিল। ক্যারিবিয়ান অঞ্চলে বিশাল সামরিক প্রস্তুতি থেকে শুরু করে একেবারে শেষ মুহূর্তের মহড়া পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপ ছিল একেবারে ঘড়ি ধরে করা। আর এর মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দেয়া হচ্ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবার সত্যি সত্যি মাঠে নেমেছে। আর এই হামলার পরিধিটাও ছিল চমকে দেওয়ার মতো। লক্ষ্য কিন্তু শুধু সামরিক ঘাঁটি ছিল না, তারা যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড, বন্দর সব কিছুকে টার্গেট করেছিল। মানে উদ্দেশ্যটা পরিষ্কার ছিল, ভেনেজুয়েলার প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া, মাদুরো সরকারকে একেবারে বধির, অন্ধ আর অসহায় করে ফেলা। ৩২ শুধু একটা সংখ্যা মনে হতে পারে, তাই না? কিন্তু না, এই সংখ্যাটা হলো সেই ৩২ জন কিউবান সামরিক এবং গোয়েন্দা কর্মীর, যারা নিকোলাস মাদুরোকে রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন দিয়েছিলেন। হাভানা আর ওয়াশিংটন দুই পক্ষই কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত করেছে, যা থেকে বোঝা যায় এই সংঘাতে কিউবা কতটা গভীরভাবে জড়িত ছিল। ব্যাপারটা কিন্তু শুধু মাদুরোকে ক্ষমতা থেকে সরানোতেই থেমে থাকেনি। আসল উদ্দেশ্য ছিল আরও বড়। লক্ষ্য ছিল তাকে বিচারের আওতায় আনা। ভাবুন তো একবার, একজন ক্ষমতাশীল রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে এসে মার্কিন মাটিতে মাদক সন্ত্রাসের মতো অভিযোগে বিচার করা হচ্ছে। এটা এক কথায় অভূতপূর্ব। এই ঘটনাটা একটা শক্তিশালী নজির তৈরি করল। তো এত বড় একটা ঘটনার পর কি হল? স্বাভাবিকভাবেই সারা দুনিয়া নড়ে চড়ে বসল। কিন্তু সেই প্রতিক্রিয়া কিন্তু একরকম ছিল না। আমেরিকার এই দুঃসাহসিক পদক্ষেপটা বলতে পারেন পুরো বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিল, যা থেকে তৈরি হল তীব্র বিতর্ক আর কূটনীতিক বিভেদ। আর এই বিভাজনটা ছিল দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে রাশিয়া, চীন, এমনকি ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশই এটাকে সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে কড়া নিন্দা করেছে। আবার অন্যদিকে চিলির মতো কিছু দেশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, আর যুক্তরাজ্য ও জার্মানির মতো ইউরোপীয় শক্তিগুলো একটু মেপে সতর্কতার সাথে আশাবাদ প্রকাশ করেছে। বিশ্ব যেন একটা মোড়ের মাথায় এসে দাঁড়িয়েছিল। তো প্রশ্ন হল, মার্কিন যুক্তরাষ্ট্র এই অসাধারণ পদক্ষেপটাকে আইনগতভাবে কিভাবে ব্যাখ্যা করল? তারা ইনহেরেন্ট কনস্টিটিউশনাল অথরিটি নামে একটি ধারণার কথা বলে। সহজ কথায় তাদের যুক্তি ছিল যে দেশকে আসন্ন বিপদ থেকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের কংগ্রেসের অনুমোদন ছাড়াই একতরফাভাবে কাজ করার অধিকার আছে। এটা বেশ বিতর্কিত একটা দাবি ছিল, যা নিয়ে এক গভীর আইনি বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু সবাই যে এই আইনি যুক্তিটা মেনে নিয়েছে তা কিন্তু নয়, বরং আন্তর্জাতিক আইনের অনেক বড় বড় বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন যে এই অভিযানটি জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন, এটা একটা আগ্রাসনের শামিল। তাদের মতে কোনো দেশের অভ্যন্তরীণ সাংবিধানিক যুক্তি আন্তর্জাতিক আইনের মূল নীতিগুলোকে অগ্রাহ্য করতে পারে না। আচ্ছা, এই তো গেল রাজনীতি আর কূটনীতির কথা, কিন্তু এর প্রভাব তো আরও এক জায়গায় পড়েছিল, তাই না? সেটা হলো বিশ্ববাজার। আর এখানে গল্পটা একটা অপ্রত্যাশিত মোড় নেয়, যা অনেক অভিজ্ঞ বিনিয়োগকারীকেও একদম হতবাক করে দিয়েছিল। আর এটাই ছিল সেই $মিলিয়ন প্রশ্ন, যা ওয়াল স্ট্রিটকে একেবারে হতবাক করে দিয়েছিল। ভাবুন তো, একটা প্রধান তেল উৎপাদনকারী দেশের ওপর হামলা হয়েছে, অথচ তেলের দাম বাড়েনি। সত্যি বলতে কি, দাম উল্টো কিছুটা কমে গেছে। এটা কিভাবে সম্ভব? এটা তো বাজারের যুক্তির প্রতিটি নিয়মের বিরুদ্ধে যায়।
এই যে দেখুন সংখ্যাগুলো, এরাই তো সব বলে দিচ্ছে। ব্রেন্ট ক্রুড আর WTI দুটো বিশ্বব্যাপী বেঞ্চমার্ক, দুটোতেই সামান্য পতন দেখা গেছে। বেশিরভাগ বিশ্লেষক যে আতঙ্কের পূর্বাভাস দিয়েছিলেন তার ঠিক উল্টোটা ঘটল। বাজার আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা গল্প বলছিল। এই ধাঁধার প্রথম উত্তরটা লুকিয়ে আছে ভেনেজুয়েলার নিজের করুণ গল্পের মধ্যেই। একসময়ের তেলের দানব, বছরের পর বছর ধরে অব্যবস্থাপনা আর নিষেধাজ্ঞার কারণে তাদের উৎপাদন কমে বিশ্ব সরবরাহের 1%-এরও নিচে এসে দাঁড়িয়েছিল। মানে বাজার ভেনেজুয়েলাকে অনেক আগেই হিসেবের খাতা থেকে প্রায় বাদই দিয়ে দিয়েছিল। কিন্তু আসল কারণটা ছিল আরও বড়। বলতে পারেন এটাই ছিল গেম চেঞ্জার। 2026 সালে গোটা বিশ্ব আসলে তেলে ভাসছিল। বাজারে প্রতিদিন আনুমানিক 4 মিলিয়ন ব্যারেলের উদ্বৃত্ত ছিল। এটা এত বড় একটা বাফার ছিল যে ভেনেজুয়েলার পুরো উৎপাদন বাজার থেকে উধাও হয়ে গেল, কিছু যেত আসত না। এই বিপুল সরবরাহ যে কোনো মূল্যবৃদ্ধির সম্ভাবনাকে শুরুতেই শেষ করে দেয়। তার মানে আসল খেলাটা তেল নিয়েছিল না, তাহলে কি নিয়েছিল? বাজারের আসল প্রতিক্রিয়া লুকিয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটা পণ্যের মধ্যে, সেই ধাতু যা আমাদের আধুনিক বিশ্বকে শক্তি যোগায়, তামা। তামার দাম কেন রেকর্ড উচ্চতায় পৌঁছালো? আসলে এখানে 3টে ঘটনা একসাথে ঘটেছিল। প্রথমত, ভেনেজুয়েলার ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে খনিজ সরবরাহর চেন কতটা ভঙ্গুর হতে পারে। দ্বিতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা আর বৈদ্যুতিক গাড়ির জন্য তামার চাহিদা আগে থেকেই আকাশ ছোঁয়া ছিল। আর সবশেষে বাজারে আগে থেকেই তামার ঘাটতি চলছিল। এই 3টি শক্তি একসাথে মিলে তামার দামকে একদম আকাশে তুলে দিল। তো এত কিছু তো হলো, এখন ভেনেজুয়েলা এবং এই অঞ্চলের জন্য ভবিষ্যৎ কি অপেক্ষা করছে? বিশ্লেষকরা মূলত 3টি ভিন্ন পথের কথা ভাবছেন। চলুন সেই সম্ভাব্য ভবিষ্যৎগুলোর দিকে একবার নজর দেওয়া যাক। সবচেয়ে সম্ভাব্য ফলাফল, যার সম্ভাবনা প্রায় 55%, হল একটা সুশৃঙ্খল পরিবর্তন, যেখানে ভেনেজুয়েলা ধীরে ধীরে নিজেকে পুনর্গঠন করবে। একটা আরও আশাবাদী দৃশ্যকল্পও আছে, যার সম্ভাবনা 25%, যেখানে বড় আকারের বিদেশি বিনিয়োগের মাধ্যমে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসতে পারে। কিন্তু একটা অন্ধকার পথও রয়েছে। 20% সম্ভাবনা আছে যে দেশটা বিশৃঙ্খলার মধ্যে ডুবে যেতে পারে, যা আরও বেশি অস্থিরতার জন্ম দেবে। দিন শেষে ভেনেজুয়েলার ওপর এই হামলা একটা বিপজ্জনক নজির স্থাপন করে গেল। এটা একতরফা সামরিক হস্তক্ষেপের এক নতুন যুগের দরজা খুলে দিল। আর এটা আমাদের সবার জন্য একটা খুব অস্বস্তিকর প্রশ্ন রেখে গেল, যদি একটা শক্তিশালী রাষ্ট্র যখন খুশি অন্য দেশের নেতাকে সরিয়ে দিতে পারে, তাহলে এরপর কে? আর এমন এক পৃথিবীতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি যেখানে জোর যার মূল্য তার? এই প্রশ্নটা আমাদের সবাইকেই ভাবতে হবে।